রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকে আমরা পদার্থের গ্যাসীয় অবস্থার দ্বিতীয় ক্লাস শুরু করব। আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে আজকের আমাদের আলোচনাটা। প্রথমে আমরা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করব। আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এনআরটি জানা আছে। এই সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব, আদর্শ গ্যাস সমীকরণ। ঠিক আছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র আর অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা এই সূত্রটা প্রতিষ্ঠা করতে পারি। যেমন আমরা বয়েলের সূত্র থেকে কি পাই? বয়েল সূত্র থেকে ভি ভেরিজেস 1/p যখন টি ও এন স্থির। আবার আমরা চার্লস সূত্র থেকে কি পাই? এই সূত্রগুলো তো আমাদের জানা আছে, তাই কিনা বলো? চার্লস সূত্র থেকে কি পাই? ভি ভেরিজেস টি যখন পি ও এন স্থির, তাই কি না? আবার আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে কি পাই? অ্যাভোগাড্রো সূত্র থেকে ভি ভেরিজেস এন যখন পি ও টি স্থির। তাহলে যৌগিক ভেদের নিয়ম থেকে কি পাওয়া যাবে বলো তো? যৌগিক ভেদের নিয়ম থেকে যৌগিক ভেদের নিয়ম নসরায় ভি ভেরিজেস এন টি বাই পি ওর একটা ধ্রুবক সমানুপাতিক ধ্রুবক কে এন টি বাই পি, অথবা আমরা কি পাবো? পি ভি সমান কে এন টি, তাই কি না? এখানে কে কে হলো সমানুপাতিক ধ্রুবক, কে একটা সমানুপাতিক ধ্রুবক। মনে রাখবে, 1 মল যে কোনো গ্যাসের জন্য 1 মল গ্যাসের 1 মল সকল গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান। মনে থাকবে, কে এর মান সমান, কে এর একে আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়, কে আর দ্বারা প্রকাশ করা হয়। মনে থাকবে, বোঝা গেছে তো? কে বৈশিষ্ট্য বলতে চাইছি। এবং যে এটা গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে না। এজন্য একে কি বলা হয় বলো তো? এই জন্য আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। বোঝা গেছে? এই সুতরাং কে আর দিয়ে প্রকাশ করলে কি হবে? পি ভি সমান এন আর টি। এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। মনে থাকবে কথাটা? এই 1 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণ, একে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। একে আবার অবস্থার সমীকরণও বলা হয়। একে ইকুয়েশন অফ স্টেট, বুঝতে পেরেছো? ইকুয়েশন অফ স্টেট কি? অবস্থার সমীকরণ বলা হয়। অবস্থার সমীকরণ বলা হয়। এই হলো পিভি সমান এনআরটি সমীকরণের প্রতিষ্ঠা। নিশ্চয়ই বোঝা গেছে? কোনটা জায়গা বোঝা গেল না? সহজ আছে। আবার বলছি, বয়েল সূত্র থেকে ভি ভেরিজেস 1/p, চার্লসের সূত্র থেকে ভি ভেরিজেস টি, অ্যাভোগাড্রো সূত্র থেকে ভি ভেরিজেস এন। ফলে যৌগিক ভেদের নিয়ম থেকে আমরা পেলাম পি ভি সমান কে এন টি। কে একটা সমানুপাতিক ধ্রুবক। 1 মল যে কোনো গ্যাসের ক্ষেত্রে কে এর মান সমান। কে আর দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, সেই জন্য একে সব গ্যাসের ক্ষেত্রে একই হয়, সেই জন্য একে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। আর পিভি সমান এনআরটি এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। ফলে যারা এই সূত্রটা মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস, আর যারা এই সমীকরণটা মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস।
কাজে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কিছু পার্থক্য আছে। কি বলতো, আদর্শ গ্যাস কাকে বলবো? আদর্শ গ্যাস, ঠিক আছে, আর বাস্তব গ্যাস। তাহলে এদের মধ্যে কি পার্থক্য বলতো? আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে কি পার্থক্য? আদর্শ গ্যাস এরা কি করবে? পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে, ঠিক আছে। বাস্তব গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে না। এই হলো 1 নম্বর পার্থক্য। আমরা দেখব আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, এটি কল্পনা মাত্র। মনে থাকবে, এই গ্যাস কল্পনা মাত্র। আর প্রকৃতি লভ্য সব গ্যাস হলো বাস্তব। মনে থাকবে। সুতরাং এই হলো আদর্শ এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। সহজ আছে, মনে রাখতে পারবে। তাহলে যে সমস্ত গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণ মেনে চলে তারা আদর্শ, যারা মেনে চলে না তারা বাস্তব। প্রকৃতিতে কিন্তু আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই, এটা একটা কল্পনা মাত্র। প্রকৃতিলভ্য যে গ্যাসগুলো আমরা পাই সেই গ্যাসগুলো প্রকৃতিলভ্য সব গ্যাসগুলো কিন্তু বাস্তব। সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা, আর এর মাত্রা অর্থাৎ আর এর তাৎপর্য, ভৌত তাৎপর্য কি হবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা দেখব। তো আর আমরা জানি এন মল গ্যাসের ক্ষেত্রে আর ইকুয়াল পিভি বাই এনটি, কারণ পিভি সমান এনআরটি, তাহলে আর সমান পিভি বাই এনটি। এবার আর এর মাত্রা যদি আমাকে বের করতে হয়, আর এর তাৎপর্য যদি বের করতে হয়, তাহলে এই রাশিগুলোর মাত্রা আমার লাগবে। এই রাশিগুলো পিটা কি বলতো? চাপ, ভি হলো আয়তন, এন হলো মল সংখ্যা, আর টি হলো উষ্ণতা, ঠিক আছে। এবার চাপ কাকে বলে? বল বাই ক্ষেত্রফল, তাই কিনা বলো, ঠিক আছে। আয়তন হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য কিউ। মল থাকলো, উষ্ণতা থাকলো। এবার ক্ষেত্রফলকে যদি ভাঙাই তাহলে কি হবে বলো তো? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দুটো দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য কিউ। বোঝা যাচ্ছে না? আমরা মাত্রাগুলো বের করবো, তাহলে আর এর তাৎপর্য বুঝতে পারবো, খুব সহজে আর এর তাৎপর্য বুঝে যাবে। এইদিকে কি আছে? মল, আর এদিকে কেলভিন উষ্ণতা। এবার দৈর্ঘ্য আর দৈর্ঘ্য কিউব কাটাকাটি করলে কি থাকবে? বল ইন্টু দৈর্ঘ্য মানে সরণ, মল ইন্টু কেলভিন, ঠিক আছে। এটা সমান আমরা কি লিখতে পারি বলো তো? বল আর দৈর্ঘ্য, অর্থাৎ বল, প্রযুক্ত বল এবং সরণ, এটাকে বলা হয় কার্য বা শক্তি। তাহলে কার্য বা শক্তি, তাই কি না বলো? নিচে কি থাকবে? কেলভিন, মল সংখ্যা ইন্টু উষ্ণতা। এই হলো আর, এবং এখান থেকে আমরা আর এর তাৎপর্য বলতে পারি যে আরটা আসলে কি বোঝায় বলো তো? কোনো আন্দাজ হচ্ছে? আবার আমি বলছি, নিশ্চয়ই কোন জায়গাটা বোঝা গেল না। আর আমরা জানি পিভি সমান এনআরটি, তাহলে আর সমান পিভি বাই এনটি। আর হলো চাপ, পি হলো আয়তন, এন হলো মল সংখ্যা, টি হলো উষ্ণতা। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, আয়তন এর মাত্রা দৈর্ঘ্য কিউব, তারপরে চাপ ক্ষেত্রফলের মাত্রা হলো দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য কিউব, শেষে থাকলো বল ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ বল ইন্টু সরণ মানে কার্য। সুতরাং আর কি বোঝায় বলো তো? আর দ্বারা কি বোঝায়? যে 1 মল গ্যাসের কত মল? 1 মল গ্যাসের 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধিতে
বোঝা গেছে? 1 মল গ্যাসের 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধিতে স্থির চাপে গ্যাস দ্বারা কৃতকার্য আর এর সমান হয়। এই হলো আর বলতে এই কার্যটাকে বোঝাচ্ছে। কতটা? 1 মল গ্যাসের 1 কেলভিন উষ্ণতা বাড়ালে গ্যাস যে কার্য করবে সেই কার্যটাই আর নির্দেশ করে। বোঝা গেছে? এটাই হলো আর এর ভৌত তাৎপর্য। কি বলতো? 1 মল গ্যাস 1 কেলভিন উষ্ণতা বাড়িয়ে দিলে গ্যাসটা যে প্রসারিত হওয়ার জন্য যে গ্যাস নিজে যে কাজটা করবে সেই কাজটা সমান হবে আর এর মান। সুতরাং আর দ্বারা সেটাই বোঝায়। এটাকে আমরা আর এর তাৎপর্য বলি। বোঝা গেছে? কোনো অসুবিধা বলো? ঠিক আছে তো? এবার তোমরা বলতে পারবে তাহলে যে আয়তনের মাত্রা কি? আয়তনের মাত্রা কি? আমরা এবার দেখব বিভিন্ন এককে আর এর মান। বিভিন্ন এককে আর এর মান, এই মানগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় লিখতে আসে। সিজিএস এসআই বিভিন্ন এককে আর এর মান, যেমন সিজিএস পদ্ধতিতে যদি বলি, সিজিএস পদ্ধতিতে আর এর মান হলো 8.314 আর্ক, মনে থাকবে, পার মল পার কেলভিন। এসআই পদ্ধতিতে আর এর মান মনে রাখবে, এসআই পদ্ধতিতে আর এর মান সিজিএস পদ্ধতিতে আর এর মান ইন্টু 10⁷ আর্ক পার মল পার কেলভিন। এসআই পদ্ধতিতে আর এর মান 134 জুল পার মল পার কেলভিন। ঠিক আছে? লিটার এটিএমে আর এর মান 0.0821 লিটার এটিএম পার মল পার কেলভিন। বিভিন্ন এককে আর এর মানগুলো মনে রাখার চেষ্টা করবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এবং বিভিন্ন অঙ্ক করার জন্য, বিভিন্ন পদ্ধতিতে অঙ্ক করার জন্য তো আর এর মানটা কিন্তু সাপ্লাই নাও করা হতে পারে, ফলে আর এর মানটা মনে রাখতে হয়। যেমন মনে থাকবে কথাটা, ক্যালোরিতে আর এর মান 1.987 ক্যালোরি পার মল পার কেলভিন। মোটামুটি এই 3-4টা পদ্ধতিতে আর এর মানটা প্রথম পর্যায়ে মনে রাখার চেষ্টা করে, মনে থাকবে। আবার বলছি তাহলে, বিভিন্ন পদ্ধতিতে আর এর মান, সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, লিটার স্কয়ার এবং ক্যালোরিতে আর এর মান বুঝে গেছি। তোমরা বলতে পারবে যে লিটার এটিএম এককে আর এর মান কত? লিটার এটিএম এককে আর এর মান কত? আমরা আবার বিভিন্ন এককে আর এর মান নির্ণয় করব। আর এর মান নির্ণয়, আমরা তো মানগুলো লিখলাম, এই মানগুলো আমরা নির্ণয় করতে পারি এবং পরীক্ষায় নির্ণয় করতে আসেই। তাহলে বিভিন্ন পদ্ধতিতে আর এর মান আমরা নির্ণয় করব। প্রথমে আমরা সিজিএস পদ্ধতি, যে পদ্ধতিতে নির্ণয় করি না কেন, এর মধ্যে মনে রাখবে কি, আর সমান PV/NT। এই এন এবং টি এর মানটা কিন্তু ধ্রুবক যে কোনো পদ্ধতির জন্য। যেমন এন সমান 1 মল, এই মানটা প্রতি পদ্ধতিতে একই বসাতে হবে। আর টি সমান 273.15 কেলভিন, এই দুটো মান ধ্রুবক যে পদ্ধতিতেই আমি আর এর মান নির্ণয় করি না কেন। বোঝা গেছে? শুধু কি চেঞ্জ হবে? পি আর ভি চেঞ্জ হবে। এবার দেখো, আমরা মনে করো সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয় করব, সিজিএস পদ্ধতিতে। তাহলে আমরা কি, আর সমান PV/NT, সিজিএস পদ্ধতিতে মনে রাখবে পি এর মানটা বসিয়ে দিলে হয়ে গেল পি সমান 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে? আর আয়তন হবে 22,414 মনে থাকবে সেমি কিউব। এই যে মান দুটো বসিয়ে দিলেই হয়ে গেল। বোঝা গেছে আমার কথাটা? এই মান দুটো ধ্রুবক, আর শুধু পি আর ভি এর মানটা তার পদ্ধতির উপর ভেরি করবে। তাহলে আর এর মান কত হবে? মানগুলো সব যদি বসিয়ে দেওয়া যায়, পি এর মান কত? 1.01325 10⁶ ডাইন সেমি স্কোয়ার
ইন্টু ভি এর মান কত 22,414 সেমি কিউব, ঠিক আছে। এন এর মান কত 1 মল, আর টি এর মান কত 273.15 কেলভিন। সহজ আছে, এবং এটা ক্যালকুলেটারে আমরা যদি চাপি, এই মানগুলো যদি ক্যালকুলেটারে চাপা যায় তাহলে 8.134 ইন্টু 10⁷, এই সেন্টিমিটার আর সেন্টিমিটার কিউব কেটে গেলে থাকবে 9 সেন্টিমিটার, ঠিক আছে। আর নিচে মল আছে, মলটা উপরে চলে গেলে মল ইনভার্স, ক্যালভিনটা ক্যালভিন ইনভার্স। আর এই 9 আর সেন্টিমিটারকে গুণ করলে আর্ক পাওয়া যায়, সুতরাং 8.314 ইন্টু 10⁷ আর্ক পার মল পার কেলভিন। এই হলো সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয়। বোঝা গেছে কথাটা? তাহলে আমরা আগে দেখলাম আর এর মান লিখো, তাহলে শুধু মানটা লিখতে হবে। আর যদি বলে আর এর মান নির্ণয় করো, তখন এই মানগুলো বসিয়ে দিয়ে আর এর মানটা নির্ণয় করতে হবে। যে পদ্ধতিতে বের করতে বলবে সেই পদ্ধতিতে বের করতে হবে, ঠিক আছে। এবার মনে করো আমরা আর এর মান এসআই পদ্ধতিতে বের করব, তাহলে এসআই পদ্ধতিতে বের করলে এই মানটা তো বলেছি যা আছে তাই থাকবে। এসআই পদ্ধতিতে আর এর মান বের করব। তো এসআই পদ্ধতিতে আর এর মান যদি বের করি তাহলে আর সমান কী বলো তো PV/NT। এবার পি এর মান, চাপের মান 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এই হলো পি এর মান। ভি এর মান কত 22.414 ইন্টু 10⁻³ মিটার কিউব। এই দুটো মান জানলে হয়ে গেল এসআই পদ্ধতিতে চাপের মানটা কত আর আয়তনের মানটা কত। তো এই মানগুলো আমরা বসিয়ে দিব। চাপের মান কত 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু ভি এর মান 414 ইন্টু 10⁻³ মিটার কিউব, আর এন এর মান তো 1 মল। খুব সহজ আছে, একটু কিভাবে বের করতে হয় একটু দেখে নিলেই কিন্তু সহজে পারা যায়। এবং এই মানগুলো আমরা ক্যালকুলেটারে বসাবো, এবং এই মানগুলো যদি সব ক্যালকুলেটারে বসানো যায় তাহলে 8.314, এই মিটার স্কোয়ার আর মিটার কিউব কেটে গেলে থাকবে নিউটন মিটার, মলটা উপরে চলে গেলে মল ইনভার্স ক্যালভিন ইনভার্স, আর নিউটন আর মিটারকে গুণ করলে জুল পাওয়া যায়, ফলে 8.314 জুল পার মল পার কেলভিন। এই হলো এসআই পদ্ধতিতে আর এর মান। আমরা খুব সহজে এই মানগুলো বের করে দিতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। মনে থাকবে কথাটা? তাহলে তোমরা বলতে পারবে যে সিজিএস পদ্ধতিতে যখন আর এর মান আমরা নির্ণয় করি তখন চাপের মান কত লেখা হয়। সিজিএস পদ্ধতিতে আর এর মান লেখার সময় চাপের মানটা কত ধরা হয়। আমরা মনে করো লিটার এটিএমে বের করব, আর একটা পদ্ধতিতে বের করব লিটার এটিএমে কী হবে। তো এন এর মান তো ধ্রুবক বলেছি 1 মল, আর টি এর মানটাও ধ্রুবক কেলভিন। এবার লিটার এটিএমে যদি বসাতে হয় তাহলে চাপের মান 1 ATM, প্রমাণ চাপের মান 1 ATM ধরা হয়। প্রমাণ মানগুলো কিন্তু এখানে ধরা হয়। আর ভি সমান কত ধরা হয় 22.4 লিটার। তো এই মানগুলো বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে আর সমান কি PV/NT, তাই কি না বলো? সহজ আছে না? এবার মানগুলো বসিয়ে দাও। পি এর মান কত 1 ATM, ভি এর মান কত 22.4 লিটার, আর এন এর মান কত 1 মল, ঠিক আছে। আর টি এর মান কত বলো 273। এই মানগুলো যদি সব বসিয়ে দেওয়া যায় ক্যালকুলেটারে চাপা যায় মানগুলো 0.0821 লিটার আছে, আর এটিএম আছে উপরে, তাহলে লিটার এটিএম এককটা হবে মল ইনভার্স ক্যালভিন ইনভার্স, মল ইনভার্স ক্যালভিন। এই হলো লিটার এটিএমে আর এর মান। কোন পদ্ধতিতে বের করবে বলো? আরও বইতে অনেকগুলো পদ্ধতির কথা বলা আছে, তোমরা 3-4টা পদ্ধতিতে নির্ণয় করে প্র্যাকটিসটা করবে। বোঝা গেছে? আমরা আর একটা যদি বলি ক্যালোরি এটিএমে আর এর মান কত হবে, ঠিক আছে, ক্যালোরিতে। তো ক্যালোরিতে আর এর মান কত হবে?
ক্যালোরিতে আর এর মান বের করার জন্য আমরা এসআই পদ্ধতির মানটাকে ক্যালোরিতে কনভার্ট করব, কারণ আমাদের জানা আছে, কি জানা আছে বলো তো, এক ক্যালোরি সমান 4.184 জুল। এই কনভার্সনটা নিশ্চয়ই জানা আছে। তাহলে 4.184 জুল সমান কত ক্যালোরি? 1 ক্যালোরি। তাই যদি হয় তাহলে এসআই পদ্ধতিতে আর এর মান কত? 8.314। এত জুল তাহলে কত ক্যালোরি সমান হবে? 1 × 314 বাই 4.184 ক্যালোরি সমান হবে 1.987। ক্যালকুলেটারে যদি চাপি এত ক্যালোরি। তাহলে ক্যালোরিতে আর এর মান কত হবে? আর সমান হবে 1.987 ক্যালোরি পার মল পার কেলভিন। এই হলো ক্যালোরিতে আর এর মান। তাহলে 4টা পদ্ধতির কথা বলে দিলাম, বোঝা গেছে কথাটা? সহজে বের করতে পারবে তো? তাহলে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন এককে আমরা আর এর মান কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারি। তোমরা বলতে পারবে যে এসআই পদ্ধতিতে আর এর মান কত? বলসম্যান ধ্রুবক, নাম শুনেছ? বলসম্যান ধ্রুবক কাকে বলে? বলসম্যান ধ্রুবককে কে দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা একটা নূতন ধ্রুবক যেখানে কে সমান R/N। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে বলসম্যান ধ্রুবক পাওয়া যায়। তাহলে বলো তো বলসম্যান ধ্রুবক আসলে কি বোঝায়? গ্যাসের একটি অণুর ক্ষেত্রে গ্যাস ধ্রুবকের মান বোঝায়। বোঝা গেছে? তাহলে বলসম্যান ধ্রুবক কাকে বলে? কোনো গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আণবিক গ্যাস ধ্রুবকের মানকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে যে একটা নতুন ধ্রুবক পাওয়া যায় একে বলা হয় বলসম্যান ধ্রুবক। মনে থাকবে? বলসম্যান ধ্রুবক বলতে আসলে কি বোঝায়? একটি অণুর ক্ষেত্রে গ্যাস ধ্রুবকের মান বোঝায়। এবং বিভিন্ন পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান বিভিন্ন, যেমন সিজিএস পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান কত হবে? R/N, এবং মানগুলো যদি আমরা বসিয়ে দিই 8.314 × 10⁷ আর্ক পার মল পার কেলভিন, এই মানটা আমাদের জানা, তাই কি না? আর অ্যাভোগাড্রো সংখ্যার মানটাও তো আমাদের জানা, 6.022 10⁻23 মল ইনভার্স। ঠিক আছে, এই মানটা যদি আমরা ক্যালকুলেটারে চাপি এটা কেটে যাবে। এই মানটা যদি ক্যালকুলেটারে আমরা চাপি তাহলে মোট মানটা আসবে কত বলো তো? 1.38 × 10⁻16 আর পার কেলভিন। এই হলো সিজিএস পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান। মনে থাকবে? আমরা যদি এসআই পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান বের করি, এসআই পদ্ধতিতে বলো তো বলসম্যান ধ্রুবকের মান কত হবে এসআই পদ্ধতিতে? তাহলে R/N মানগুলো যদি আমরা বসিয়ে দিই 8.314 জুল পার মল পার কেলভিন, তাই কিনা বলো? এসআই পদ্ধতিতে আর এর মান 8.022 10⁻23 মল ইনভার্স। এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যার মান। এটা কেটে যাবে, এবং এই মানটা যদি ক্যালকুলেটর আমরা বসাই তাহলে 1.38 × 10⁻23, বুঝতে পারছো? 10⁻23 জুল পার কেলভিন। এই হলো এসআই পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান। সুতরাং সিজিএস পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান এত, এবং এসআই পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান এত। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, আমরা যদি এবার বোঝা গেছে তাহলে বলসম্যান ধ্রুবক কাকে বলে? R/N, অর্থাৎ একটা গ্যাসের আণবিক গ্যাস ধ্রুবকের মানকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে বলসম্যান ধ্রুবক পাওয়া যায়, এবং এর বিভিন্ন পদ্ধতিতে মান বিভিন্ন। আমরা এবার দেখব পিভি সমান এনআরটি সমীকরণের প্রয়োগ। পিভি সমান এনআরটি সমীকরণের প্রয়োগ।
এই সমীকরণটার সাহায্যে আমরা কি করতে পারি বলো তো? 1 নম্বর, গ্যাসের আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি। গ্যাসের আণবিক ভর নির্ণয়, বুঝা গেছে? তার জন্য আমরা কি জানি? আমরা জানি পিভি সমান এনআরটি, যেখানে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে চাপ পি, বুঝা গেছে? গ্যাসের আয়তন ভি এবং পরম উষ্ণতা আমরা ধরে নিলাম গ্যাসের পরম উষ্ণতা টি এবং গ্যাসের মোল সংখ্যা এন, আর আণবিক ওজন গ্যাসটা ধরে নিলাম গ্যাসের আণবিক ওজন ক্যাপিটাল এম, এবং গ্যাসের ভর ধরে নিলাম গ্যাসের ভর ডাব্লু। বোঝা গেছে কথাটা? তাহলে এই রাশিগুলো আমরা যদি ধরে নিই তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কী পাই? পিভি সমান এনআরটি। এবার মনে রাখবে মোল সংখ্যা কি করে পাওয়া যায়? কোনো একটা গ্যাসের মোল সংখ্যা, বোঝা গেছে? কোনো একটা গ্যাসের মোল সংখ্যা সমান মোল সংখ্যা যে এন সমান গ্যাসের ভর বাই আণবিক ওজন। গ্যাসের ভরকে যদি আণবিক ওজন দিয়ে ভাগ করা যায় তাহলে মোল সংখ্যা পাওয়া যায়। এই মানটা আমি এখানে বসিয়ে দিব। তাহলে আমরা কি পাবো বলো তো? পিভি সমান ডাব্লু আর টি বাই এম। এনের মানটা বসিয়ে দিলাম মোল সংখ্যা। এমটাকে যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কী হবে? এম সমান ডাব্লু আর টি বাই পিভি। এই একটা সমীকরণ, যে সমীকরণটা থেকে আমরা কি করতে পারি? কোনো গ্যাসের আণবিক গুরুত্ব সহজে নির্ণয় করতে পারি। বোঝা গেছে? সহজ আছে। তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ ব্যবহার করে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব কিন্তু খুব সহজে নির্ণয় করা যায়। যদি কোনো একটা গ্যাসের চাপ পি, আয়তন ভি, পরম উষ্ণতা টি, মোল সংখ্যা এন হয়, গ্যাসের আণবিক ওজন যদি এম এবং ভর ডাব্লু হয়, তাহলে আমরা খুব সহজেই সম্পর্কটা থেকে গ্যাসের আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি। এবং ডান দিকের মানগুলো যদি কোনো অঙ্কে দেওয়া থাকে তাহলে সেই মানগুলো থেকে গ্যাসের আণবিক গুরুত্ব সহজে নির্ণয় করতে পারি। আমরা 2 নম্বরে চলে যাব, ঘনত্ব নির্ণয়। আর আমরা জানি কি বলতো? ঘনত্ব, গ্যাসের ঘনত্ব ধরে নিলাম ডি, তাহলে ডি সমান কি হবে? ভর বাই আয়তন, তাই কি না? ফলে আবার আদর্শ গ্যাস সমীকরণে আমরা কি জানি? পিভি সমান এনআরটি অথবা পিভি সমান ডাব্লু আর টি বাই এম, অথবা আমরা কি বলতে পারবো? পি সমান ডাব্লু, ভিটাকে এদিকে নিয়ে আসবো, ডাব্লু বাই ভি আর টি বাই এম। এই যে ডাব্লু বাই ভি ভর বাই আয়তন সমান গ্যাসের ঘনত্ব, সুতরাং পি সমান ডি আর টি বাই এম। অর্থাৎ এখান থেকে ডিটাকে যদি বাঁদিকে রাখি তাহলে ডি সমান কী হবে? আর টি বাই পি এম। এই হলো কোনো গ্যাসের ঘনত্ব নির্ণয়ের রাশিমালা। ডান দিকের মানগুলো যদি দেওয়া থাকে খুব সহজে আমরা কোনো গ্যাসের ঘনত্ব সহজ নির্ণয় করতে পারি, এবং এই জায়গা থেকে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারি। এই সমীকরণটা থেকে আমরা এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি কি পাই বলো তো? 1 নং সমীকরণ থেকে কি কি পাওয়া যায়? সমীকরণ থেকে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি। যেমন দেখো, ঘনত্বের সাথে, ঠিক আছে, এটা একটু উল্টো হয়েছে, তাহলে ডি সমান হবে পি এম বাই আর টি, এই সমীকরণটা হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে দেখো তো, ডি ঘনত্বের সাথে গ্যাসের আণবিক গুরুত্বের সম্পর্ক কি? বাকি রাশিগুলো যদি ধ্রুবক থাকে তাহলে সেক্ষেত্রে ডি কী হবে? ডি সমানুপাতিক এম, তাই কি না? যদি তার চাপ আর পি স্থির থাকে। এই সিদ্ধান্ত কোনো গ্যাসের ঘনত্ব তার আণবিক গুরুত্বের সমানুপাতিক। 2 নম্বর সিদ্ধান্ত আমরা কি নিতে পারি বলো তো? ঘনত্ব তার চাপের সমানুপাতিক আর উষ্ণতার ব্যস্তানুপাতিক। দেখতে পাচ্ছ, যখন কি থাকবে তার আণবিক গুরুত্ব স্থির হবে, তাহলে ডি সমানুপাতিক পি বাই টি। আর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? বোঝা গেছে তো? তাহলে কোনো গ্যাসের ঘনত্ব চাপের সমানুপাতিক আর উষ্ণতার ব্যস্তানুপাতিক। যদি কোনো একটা গ্যাসের ঘনত্ব D1 থেকে D2 এবং তার জন্য তার চাপের পরিবর্তন P1 থেকে P2 এবং উষ্ণতার পরিবর্তন যদি T1 থেকে T2 হয়, তাহলে কী হবে বলো তো? তাহলে সেক্ষেত্রে আমরা পাবো D1 সমানুপাতিক P1 M বাই T1 এবং D2 P2 M বাই T2। তাই হবে কি না? ভাগ করে দিলে কি হবে? D1 বাই D2 সমান M কেটে যাবে,
T2টা উপরে চলে যাবে, ফলে P1T2 বাই P2T1 এই একটা সম্পর্ক। আমরা এই তিনটা সম্পর্ক এই সমীকরণ থেকে বলতে পারি। আর এই হলো PV= nRT সমীকরণের প্রয়োগ। এই সমীকরণটার সাহায্যে আমরা কোনো গ্যাসের যেমন আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারি, ঠিক তেমনি ঘনত্ব নির্ণয় করতে পারি। আণবিক ওজনের অনুপাত থেকে আয়তনের অনুপাত নির্ণয়। আয়তনের অনুপাত আমরা এটা PV= nRT সমীকরণ থেকে এটা নির্ণয় করতে পারি। আয়তনের অনুপাত নির্ণয় করব যেখানে আণবিক ওজনের অনুপাত দেওয়া থাকবে। বোঝা গেছে? তো আমরা ধরে নিলাম দুটো গ্যাস, আমরা ধরি এ গ্যাসের আণবিক ওজন MA আর আয়তন V। একই রকম আমরা ধরে নিলাম বি গ্যাসের আণবিক ওজন MB আর আয়তন VB। বোঝা গেছে? অসুবিধা কিছু নেই। আর আমরা ধরে নিলাম গ্যাসের উষ্ণতা, একই উষ্ণতা ধরে নিলাম T আর চাপ ধরে নিলাম P। বোঝা গেছে? অসুবিধার কিছু নেই। তাহলে এ গ্যাসের ক্ষেত্রে কী হবে বলো তো? এর ক্ষেত্রে যদি PV= nRT সমীকরণ প্রয়োগ করি তাহলে এর ক্ষেত্রে কী হবে? PVA সমান কী হবে? আবার বলছি, যদি এ গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে PV= n, যেহেতু আয়তন V বলেছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে গ্যাসের ওজন আমরা ধরে নিলাম, দুটোর ক্ষেত্রে ধরা যাক দুটি গ্যাসের ওজন ধরে নিলাম সমান ওজনের, কিন্তু মনে রাখবে ওজন দুটো গ্যাসের ওজন আমি ধরে নিলাম W। তাহলে দুটো গ্যাসেরই ওজন যদি W হয় তাহলে মোল সংখ্যা কত হবে? আণবিক ওজন ধরে নিয়েছি MA, তাহলে এ গ্যাসটার ক্ষেত্রে NA সমান কী হবে? W/MA। বি গ্যাসটার ক্ষেত্রে মোল সংখ্যা কত হবে? W/MB, কারণ এক্ষেত্রে এটা কিন্তু ধ্রুবক, দুটো গ্যাসের ক্ষেত্রে ওজন W। তাহলে এই গ্যাসটার ক্ষেত্রে কী হবে? W/MA RT। বি গ্যাসটার ক্ষেত্রে কী হবে বলো তো? বি গ্যাসের ক্ষেত্রে কী হবে? তাহলে বি গ্যাসের আয়তন VB সমান ওজন তো W, আণবিক ওজন MB RT। এই হলো এ গ্যাসের ক্ষেত্রে, এই হলো বি গ্যাসের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে এখানে যদি আমি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে? এটা কেটে যাবে, W কেটে যাবে, আর কেটে যাবে, কি থাকবে? VA/VB সমান কী হবে বলো? এটা উপরে চলে যাবে MB/MA। তাই হবে কি না? ওর আমরা কি বলতে পারি? গ্যাসের যে আয়তনের অনুপাতটা কি হবে? তাদের আণবিক ওজন যে আছে সে আণবিক ওজনের উল্টোটা হবে MA। এই হলো কোনো গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে, মনে রাখবে নির্দিষ্ট পরিমাণ গ্যাস কিন্তু স্থির ভরের, সমান ভরের দুটি গ্যাসের আণবিক ওজনের অনুপাত, আবার বলছি আণবিক ওজনের অনুপাত যা হবে তাদের আয়তনের অনুপাত তার ঠিক বিপরীত হয়। তোমরা বলতে পারবে কোনো একটা গ্যাসের আণবিক ওজনের অনুপাত যদি 2:3 হয় তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে? আণবিক ওজনের অনুপাত 2:3 হলে আয়তনের অনুপাত কত হবে? আমরা আবার একটা n সংখ্যক গ্যাসের ক্ষেত্রে, n সংখ্যক অণুর ক্ষেত্রে বলো তো এবং আদর্শ গ্যাস সমীকরণটা কী হবে? n সংখ্যক গ্যাসের অণুর ক্ষেত্রে গ্যাস সমীকরণ কি হবে বলো? গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণটা কি হবে বলো তো? n সংখ্যক। তো আমরা জানি 1 মল গ্যাসের জন্য কত হয়? n মল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ বলো। আদর্শ গ্যাস সমীকরণটা কি? আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT। এটা হলো n মল গ্যাসের জন্য।
আমাকে একটি এন সংখ্যক অণুর জন্য বের করতে হবে, এন সংখ্যক অণু। তো আমরা জানি 1 মোল গ্যাসের মধ্যে অণু সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণুর মোল সংখ্যা কত, সমান 1। তাহলে এন সংখ্যক অণুর মোল সংখ্যা কত হবে, n/n। এটা হলো তার মোল সংখ্যা। এই মানটা এনের জায়গায় বসিয়ে দিব, এই মানটা এনের জায়গায় বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে এন সংখ্যক অণুর জন্য কত হবে, এন সংখ্যক অণুর ক্ষেত্রে কি হবে, গ্যাস সমীকরণটা কি দাঁড়াবে, পিভি সমান এন এর জায়গায় বসিয়ে দিব n/N RT। এই হলো এন সংখ্যক অণুর ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ। বোঝা গেছে? এখান থেকে আমরা কি করলাম, এন সংখ্যক অণুর জন্য মোল সংখ্যাটা বের করে আদর্শ গ্যাস সমীকরণে বসিয়ে দিলাম। ঠিক আছে? তো এবার আমরা যদি আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে 2-1টা লেখচিত্র দেখি, তাহলে লেখচিত্র কীরকম হবে বলো দেখিনি। লেখচিত্রগুলো যেমন যদি বলে যে PV² ভার্সেস ভি, লেখচিত্রটা কীরকম হবে, আদর্শ গ্যাস সমীকরণ থেকে এই লেখচিত্রটা কীরকম হওয়া উচিত। লেখচিত্র সম্পর্কে আমরা 2-1টা কথা বলেছি। তো দেখো, এদের মধ্যে যদি আগে আমি সম্পর্ক প্রতিষ্ঠা করি, আবার বলছি লেখচিত্রটা কীরকম হওয়া উচিত। এইদিকে যদি ভি হয় আর এদিকে যদি PV² হয়, তাহলে লেখচিত্রটা কীরকম হবে। তো যে কোনো লেখচিত্র অঙ্কন করতে গেলে ওই রাশি দুটোর মধ্যে সম্পর্ক জানতে হবে। আমরা কি জানি, PV সমান nRT, আর এটা সমান ধরে নিলাম কে, ধ্রুবক। বোঝা গেছে? কখন, যখন টি স্থির। ঠিক আছে, টিকে আমি যদি ধ্রুবক ধরে নিই, তাহলে পিভি সমান কে। এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো, পিভি সমান কে, ভি দিয়ে গুণ করে দাও, তাহলে PV² সমান KV। এই কথা বোঝা গেছে? তাহলে স্থির উষ্ণতায়, অর্থাৎ টি যদি ধ্রুবক হয়, টিটা যদি ধ্রুবক হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ডান দিকে রাশিগুলো সব ধ্রুবক হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে বলো তো, এই রাশিটার সাথে এই রাশিটার কি সম্পর্ক, y সমান mx, যেখানে m এর মান এত এবং c এর মান কত, c এর মান নেই, ফলে এটা y সমান mx সমীকরণ কি, কেন্দ্রগামী সরলরেখা। ফলে কেন্দ্রগামী সরলরেখা পাবো, যার নতি কত হবে, নতি m এর মান কত, k, তাহলে নতি হবে তার k। এই কথা বোঝা যাচ্ছে? আবার k সমান কি, nRT, তাহলে নতি সমান হবে nRT। আর ছেদিতাংশ কত হবে, 0। এই হলো PV² বনাম ভি লেখচিত্র। কেন? কারণ y সমান mx এর মতন এই লেখচিত্রটা হবে। বোঝা গেছে? আমরা যদি আর একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে কীরকম হবে বলো তো। যদি P² বনাম ভি লেখচিত্র অঙ্কন করতে চাই, এই লেখচিত্রটা কীরকম হবে, P² বনাম ভি। তাহলে এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। আমরা কি জানি, PV সমান nRT সমান কে ধরে নিলাম, কখন, যখন টি ধ্রুবক। বুঝে গেছে? তাহলে কি হবে, PV সমান কে, এবার পি দিয়ে গুণ করে দিব, তাহলে কি হবে, P² সমান কে ইন্টু পি। কিন্তু এখান থেকে পি সমান আবার কি, K/V, তাহলে এটা সমান লিখতে পারি কে ইন্টু K/V, অর্থাৎ P² সমান K²/V। এটাকে আমরা এরকম করে লিখতে পারি K² ইন্টু 1/V। তাহলে এই দুটো রাশির মধ্যে কি সম্পর্ক, এই দুটো রাশির মধ্যে এটা সমপরাবৃত্ত সম্পর্ক। কি সম্পর্ক, সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত, বোঝা গেছে? সমপরাবৃত্ত। তাহলে সমপরাবৃত্ত যদি হয়, তাহলে লেখচিত্রটা কীরকম হবে, সম্পর্কটা জানলে তার অসুবিধার কিছু না। এদিকে যদি P² লেখচিত্র অঙ্কন করি, তাহলে সমপরাবৃত্ত লেখচিত্র হবে। এইভাবে আমরা বিভিন্ন যে রাশিগুলো আছে, সেই রাশিগুলোর মধ্যে খুব সহজে কিন্তু লেখচিত্র অঙ্কন করতে পারি। বোঝা গেছে? আমরা যদি পিভি সমান nRT সমীকরণের প্রযোজ্যতা দেখি, আদর্শ গ্যাস সমীকরণের প্রযোজ্যতা, তাহলে আমরা কি দেখতে পাবো, আদর্শ গ্যাস সমীকরণের প্রযোজ্যতা, পিভি nRT সমীকরণের প্রযোজ্যতা। তোমরা বলতে পারবে
এসআই পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান কত? এসআই পদ্ধতিতে বলসম্যান ধ্রুবকের মান কত? তো আমরা যদি প্রযোজ্যতা দেখি তাহলে আমরা দেখব উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায়, মনে থাকবে উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতায় এই সমীকরণ প্রযোজ্য হয় না, প্রযোজ্য হয় না। নিম্নচাপ আর উচ্চ উষ্ণতা বেশিরভাগ গ্যাসে এই সমীকরণ প্রযোজ্য হয়, মনে থাকবে। সেই সঙ্গে মনে রাখবে গ্যাসের বিভিন্ন ধর্মের মান, বিভিন্ন ধর্মের আনুমানিক মান পাওয়া যায় এই সমীকরণ থেকে। আনুমানিক মান পাওয়া যায়, সঠিক মান পাওয়া যায় না, আনুমানিক মান পাওয়া যায় এই সমীকরণটার সাহায্যে। বোঝা গেছে? সঠিক মান নির্ণয় এটি প্রয়োগ হয় না, প্রয়োগ করা যায় না। বোঝা গেছে? এই হলো এই সমীকরণের প্রযোজ্যতা। মনে রাখবে পিভি সমান এনআরটি যে সমীকরণ, এটা কিন্তু উচ্চ চাপ আর নিম্ন উষ্ণতায় প্রযোজ্য হয় না, কিন্তু নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপে অনেক গ্যাসে এই সমীকরণটা মেনে চলে। আর এই সমীকরণের সাহায্যে গ্যাসের বিভিন্ন ধর্মের মান, সঠিক মান পাওয়া যায় না, আনুমানিক। সেই জন্য সঠিক মান নির্ণয়ের ক্ষেত্রে এই সমীকরণ কিন্তু প্রয়োগ করা যায় না। 0.3 মল একটি আদর্শ গ্যাসের 60 ডিগ্রি সি তাপমাত্রা ও এত এটিএম চাপে আয়তন কত হবে? আমরা পিভি সমান এনআরটি সমীকরণের সাহায্যে এই টাইপের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। আর গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমরা ডাটাগুলো লিখব এবং বিভিন্ন তথ্যগুলো লিখে ফর্মুলার মধ্যে বসিয়ে দিব। আমাদের ফর্মুলা হলো পিভি সমান এনআরটি। এই ফর্মুলার সাহায্যে নিয়ে আমরা বের করব। দেখো 0.3 মল বলেছে, তাহলে এন সমান 0.3 মল। আমরা মানগুলো লিখব। 60 ডিগ্রি সি, তাহলে টি সমান কত? 273 প্লাস 60 ডিগ্রি, এত কেলভিন। ঠিক আছে, সেক্ষেত্রে বোঝা গেছে। আর চাপের মান বলে দিয়েছে, তাহলে পি সমান 0.821 এটিএম। আর এর মান আমাদের জানা আছে, যেহেতু এটিএম আছে আমরা লিটারে বের করব, তাহলে সেক্ষেত্রে লিটার এটিএমে আর এর মান মনে রাখতে হবে। আর এর মানটা বসাবার ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখতে হবে, আয়তন এবং চাপের উপর নির্ভর করে আর এর মান বসাতে হবে। আর এর মান, পি এর মান যদি এটিএম থাকে, তাহলে আর এর মানটা 0.0821 লিটার এটিএম। ভালো করে মনে রাখবে, লিটার এটিএম বের করব, তাহলে আয়তনটা লিটারে বেরোবে। বোঝা গেছে? আয়তন বের করতে হবে আমাকে, মনে রাখবে আয়তনটা কিন্তু লিটারে বেরোবে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট আর এর মান বসানোর ক্ষেত্রে, নাহলে এককের গণ্ডগোল হয়ে যাবে, উত্তর কিন্তু মিলবে না। এই হলো ডাটাগুলো। তো আবার আমি বলছি, একটা গ্যাসের এই অঙ্ক 0.3 মলের বলেছে, মানগুলো আমি বসিয়ে দিলাম এবং এই মানগুলোকে যদি এখানে বসিয়ে দেওয়া যায়, আমাকে ভি বের করতে হবে। যেহেতু আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে বসিয়েছি, ফলে ভি এর মান লিটারে বেরোবে, এই কথাটা মাথায় রাখবে। তাহলে এক্ষেত্রে কী হবে বলো তো? ভি সমান এন আর টি বাই পি, মানগুলো বসিয়ে দেয়। এন এর মান 0.3, আর এর মান 0.0821, ঠিক আছে। এবং টি এর মান এখানে কত হবে বলো তো? 333 কেলভিন, ঠিক আছে। তাহলে 333, আর পি এর মান কত? 0.821। এবং এই মানগুলো যদি আমরা ক্যালকুলেটারে বসিয়ে দিই, তাহলে এর একটা মান বেরোবে, যে মানটা আমি লিখে রেখেছি, 9.978 লিটার। এই হলো ভি এর মান। আমরা খুব সহজে অঙ্কগুলো কিন্তু করতে পারি। অঙ্কটা পরে আমরা তথ্যগুলো লিখবো এবং ফর্মুলা বসিয়ে দিয়ে মান বসাবো। এক্ষেত্রে মনে রাখবে যে আর এর মান বা পিভি, এই মানের এককগুলো একই টাইপের হওয়া চাই। 0 ডিগ্রি সি তাপমাত্রায় এবং 722 mm চাপে 20 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ওজন কত হবে? এই অঙ্কটা আমাদের করতে হবে। 20 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ওজন কত হবে? তো আমরা ডাটাগুলো লিখবো, বিভিন্ন তথ্যগুলো। 0 ডিগ্রি সি বলেছে, তাহলে বলো তো টি সমান কত? টি সমান 0 ডিগ্রি সি সমান 273 কেলভিন।
722 চাপে বলেছে। যেহেতু আর এর মানটা আমরা লিটার এটিএমে লিখব, সেই জন্য চাপটাকে কিন্তু এটিএম করে নিতে হবে। এই জায়গাগুলো বুঝতে হবে। 722 মার্কারি, এটাকে যদি এটিএম করি তাহলে 722/760 এটিএম হলো। 20 লিটার বলেছে, আয়তনটা লিটারে আছে, অসুবিধা নেই, 20 লিটার। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ওজন বের করতে বলেছে, ডাব্লু সমান কত। ওজনটাকে যদি আমরা ডাব্লু বলি, এই কথা বোঝা গেছে। সেক্ষেত্রে মনে রাখবে যে আর এর মানটা আমার লাগবে 0.0821 লিটার এটিএম পার কেলভিন। আর আমরা যদি ফর্মুলা লিখি পিভি সমান এনআরটি, এই ফর্মুলা দিয়ে যদি অঙ্কটা করতে চাই তাহলে ডাব্লু পর্যন্ত আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে পিভি সমান ডাব্লু আর টি বাই এম আমার রাশিটা লাগবে। তাহলে এখান থেকে যেহেতু অঙ্কটা কার্বন ডাইঅক্সাইডে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত বলো তো? 44। তাহলে এই ডাটাগুলো আমরা পেয়ে গেলাম। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে সহজে ডাব্লু বের করতে পারবো। তাহলে ডাব্লু সমান কী হবে? পিভি বাই ডাব্লু সমান পিভিএম বাই আর টি, তাই হবে কি না? এবার এই মানগুলোকে যদি বসিয়ে দাও, পি এর মান কত বলো তো? 722/760, ভি এর মান 20 লিটার, এম এর মান 44, আর এর মান 0.0821, আর টি এর মান কত? 273। ঠিক আছে, এই মানগুলো যদি আমরা এই মানগুলো যদি ক্যালকুলেটারে বসিয়ে দিই তাহলে মানটা লেখা আছে আমার এখানে। এই মানটা আমরা পাবো 37.345 গ্রাম। সুতরাং গ্যাসটার ওজন হবে এত গ্রাম। ফলে বড় বড় অঙ্ক বা বিভিন্ন টাইপের অঙ্ক আমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারি। দেখতে পাচ্ছ এখানে অঙ্কটা পড়তে হবে এবং বিভিন্ন ডাটাগুলো লিখে ফর্মুলা বসিয়ে দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেটর থেকে কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ফলে আজকের ক্লাসটা আমরা কি করলাম? আদর্শ গ্যাস সমীকরণের প্রতিষ্ঠা, আদর্শ গ্যাস সমীকরণের সার্বজনীন গ্যাস ধ্রুবক কেন সার্বজনীন বলা হয়, বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন এককে আর এর মান নির্ণয়, সেই সঙ্গে আদর্শ গ্যাসের সাথে বাস্তব গ্যাসের পার্থক্য এবং আদর্শ গ্যাস সমীকরণের প্রয়োগ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা শেষ করছি।